নমস্কার। আজকে ক্লাস হচ্ছে ক্লাস 2 বিষয় বাংলা। তো এর আগে আমরা ক্লাস করেছিলাম, এর আগে হয়েছিল বকরা যোগে হয়ে গেছিলো শব্দ, বকরা যোগে শব্দ গঠন এবং সে শব্দ দিয়ে বাক্য গঠন হয়েছিল। এবং এর যে প্রশ্ন উত্তর এর আগের দিনে আমি ক্লাসে তোমাদের করে দিয়েছিলাম ভাষা শিক্ষার্থীকে। হ্যাঁ, পেজ নাম্বার 17-18 হয়ে গেছিলো। তো আজকে আমি নতুন একটা বিষয় চ্যাপ্টার আরম্ভ করছি, সেটা হচ্ছে উষ্ম বর্ণ। উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ, যুক্তাক্ষরে উষ্ম বর্ণ, যুক্তাক্ষরে উষ্ম বর্ণ, যুক্তাক্ষরে উষ্ম বর্ণ, যুক্তাক্ষরে উষ্ম বর্ণ। তো আগে এই উষ্ম বর্ণ সম্বন্ধে আলোচনা করার আগে আমি কিছু একটু তোমাদেরকে ব্যাকরণের দিকে যাচ্ছি, যাতে বুঝতে পারো। আমি বুঝতে চেষ্টা করছি, তোমরা মন দিয়ে শুনো, লিখতে হবে না, লেখার দরকার নেই, শুধু মন দিয়ে শুনো। বর্ণ, এই যে আমরা বর্ণ বর্ণ বলেছি, এখন যে আমরা বর্ণ পড়ছিলাম, এই বর্ণ হচ্ছে কি? এই বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, ধ্বনির লিখিত রূপ। এবার ধ্বনি বলতে আমরা শুনি যে ধ্বনি, ধ্বনি মানে যেটা আগে আমরা হয়তো বললাম, ধ্বনি মানে হচ্ছে বড় রূপ, বা ধ্বনি মানে ধ্বনি ব্যক্তি মানে হচ্ছে ধ্বনি ব্যক্তি, বললাম না, ধ্বনি ব্যক্তি যার অর্থপূর্ণ অর্থ মহাজন ব্যক্তি, যেটা হচ্ছে ধ্বনি ব্যক্তি। সে ধ্বনি হচ্ছে ধ্বনি, সেটা হচ্ছে এই ধ্বনি। কিন্তু আমি বলতে চাইছি এই ধ্বনি, এটা হচ্ছে ব্যাকরণের ধ্বনি, ঠিক আছে? আমি আলোচনা করবো এই ধ্বনি। এটা হচ্ছে শব্দার্থ ধ্বনি, যেটা আমরা হচ্ছে মহাজন বলা হয়, ধ্বনি ধ্বনি ব্যক্তি বলা হয়, ধ্বনি মহাজন। আর এটা হচ্ছে ধ্বনি, হচ্ছে এটা হচ্ছে ব্যাকরণের বিষয়, ধ্বনি। এই ধ্বনি, ধ্বনি কাকে বলে না? ধ্বনি হচ্ছে যে ধ্বনি শব্দের অর্থ হচ্ছে আওয়াজ। ধ্বনি শব্দ অর্থ কি? ধ্বনি শব্দের অর্থ হচ্ছে আওয়াজ। ধরো একটা ফটকা ফাটছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। একটা বাচ্চা তার মাকে ডাকছে, মা বলে ডাকছে, সেটাও একটা আওয়াজ। পাখিরা কিচমিচ করছে, সেটা আওয়াজ। কিন্তু ব্যাকরণবিদরা এই দুটো আওয়াজের মধ্যে, এই ফটকা পড়ার আওয়াজ, ঠিক আছে, পাখি কিচমিচের আওয়াজ, আর এই যে আওয়াজ আমরা যে বলি যে ধরো কেউ ডাকছে, মাকে ডাকছে মা বলে, তো এটা একটা শব্দ ডাকছে, সেটা একটা আওয়াজ। তো এই মা বলে ডাকার শব্দের আওয়াজ, মা ডাকছে এই আওয়াজ, আর পাখির কিচমিচ বা পশু পাখি যে ডাকছে সেই আওয়াজ, ফটকা ফাটছে সেই আওয়াজ, এই দুটোর মধ্যে ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা করেছেন, পার্থক্য দেখিয়েছেন ভাষাবিজ্ঞান। ব্যাকরণবিদরা কি বলছেন? যে যে অর্থপূর্ণ আওয়াজকে আমরা বলবো ধ্বনি। তো এই আমাদের এই যে এটা কি বলা হয়? বাগযন্ত্র। যেন বাগদেবীর পূজা বলা হয় না, সরস্বতী পূজা, বাগদেবী পুজো। তো এই বাঘ, এটা এই যন্ত্র থেকে, এই যে বাগযন্ত্র, এই বাগযন্ত্র থেকে উচ্চারিত আওয়াজকে বলা হয়, এই বাগযন্ত্র থেকে উচ্চারিত যে অর্থপূর্ণ আওয়াজকে, এই বাগযন্ত্র থেকে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। আর এই ধ্বনিকে যখন আমরা লিখছি, যেমন বলছি আমরা অ বলতে বুঝতে যাচ্ছি, আমরা একটা বলছি কি, আমরা মানে বলছি অ বলছে, হ্যাঁ, আ, মা, বাবা, এই যে আমরা বলছি, এগুলো তো আওয়াজগুলো করছি, এটা ধ্বনিগুলো তো বুঝতে পারছো। তো সেটা হচ্ছে যে অর্থপূর্ণ আওয়াজকেই বলছে ধ্বনি। আর এই ধ্বনিকে যখন আমি অ বলছি, এটা ধ্বনি। এই জন্য আমরা ব্যাকরণ প্রায় পড়েছো, মানে এটা পড়ে এসছো যে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। তো ধ্বনি কি হচ্ছে? ধ্বনি যে লিখিত রূপ, যে অ যে বলছি, মুখে মুখে বলছি, এটা লিখে দিলে হয়ে গেল বর্ণ। তাহলে ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, ঠিক আছে? এগুলো লেখার দরকার নেই, শুধু শুনে রাখো। আমি খালি উষ্ণবর্ণ কি এটার বলার জন্য আমি এত কিছু আলোচনা করছি, তোমরা মন দিয়ে শুনো, তাহলে বুঝতে পারবে। তাহলে কী হলো? প্রথমে আমরা আওয়াজ জানতে পারলাম, আওয়াজ এবার ডিফারেন্স করেছে, যে মা বলে ডাকছে সে একটা আওয়াজ, এবং পশু পাখি চিৎকার করছে, ফটকা ফাটছে, সেটাও একটা আওয়াজ। তো এই আওয়াজের মধ্যে পার্থক্য দেখিয়েছে কারা? ব্যাকরণবিদরা। ব্যাকরণবিদরা বলেছে যে অর্থপূর্ণ আওয়াজকেই বলছে সব, কী বলছে? ধ্বনি। অর্থপূর্ণ আওয়াজ মানে একটা, তার একটা অর্থ থাকবে। বিনা অর্থে ফটকা মারলো একটা দূর করে হলে, এটা কিন্তু এই আওয়াজটা কিন্তু ব্যাকরণ হচ্ছে না। পশু পাখি কী করছে, কোনো আওয়াজ, এটা আওয়াজ হচ্ছে, সেটা কিন্তু কোনো ব্যাকরণ হচ্ছে না। যেটা অর্থ থাকবে সেটাই বলছে আওয়াজ, ধ্বনি। তা এই বাগযন্ত্র থেকে যে আমাদের এটা বাগযন্ত্র, এই বাগযন্ত্র থেকে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজকেই বলছে ধ্বনি।
আর এই ধ্বনিকে, ধ্বনি বলতে জানো যে অ, আ, হ্যাঁ, রস্যই, ক, খ, আমরা যে কোথাও সময় যেসব কোথাও মানে শব্দ বলে থাকি সেগুলো সবগুলোই ধ্বনি। আমরা কোথাও সময় যেসব শব্দগুলো ব্যবহার করছি সবগুলো ধ্বনি। এই ধ্বনিগুলো যখন আমি খাতায় লিখে দিচ্ছি, কোনো কোথাও লিখে প্রকাশ করছি, ধরো কে মুখে কোথাও বলছে না, সে লিখে প্রকাশ করছে। আমি মুখে বলছি এসো, সেটা মুখে না বলে আমি লিখে দিলাম তোমাকে, যখন মুখে বললাম সেটা ধরলো ধ্বনি, এসো, ধ্বনি। কিন্তু যখনই আমি তোমার বলছি লিখে দিলাম এসো, তখন সেটা হয়ে গেল বর্ণ আকার হয়ে গেল। তো সেটাকে আমি যেমন অটা বলছি, অটা একটা ধ্বনি, অ হয়ে গেল, এটা স্বরধ্বনি একটা। তখন সেটাকে আমি যখন লিখে দিচ্ছি তখন এটা কী হচ্ছে, এটা স্বরধ্বনি, অটা হচ্ছে স্বরধ্বনি, এটা হচ্ছে স্বরধ্বনি। লেখার দরকার নেই, শুধু শুনো। আবার এই অটা যখন এই যে অটা তো মুখে বলছিলাম তখন স্বরধ্বনি, কিন্তু যখন লিখছি তখন ধ্বনি লিখবো না, তখন কি আমি যখন অ লিখে দিলাম তখন স্বরবর্ণ। যখন লিখে অ বলছি, এখন তুমি শুনতে পাচ্ছ কানে, এটা হচ্ছে স্বরধ্বনি। আবার যখন এই অটাকে আমি মুখে বলছি না, মুখে না বলে আমি, এটা হয়ে গেল, মুখে না বলে লিখে দিলাম যখনই, তখন এটা হয়ে গেল স্বরবর্ণ। তার ধ্বনি আর বর্ণের মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছো, যে ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে বর্ণ। এবার হচ্ছে আমরা যে বর্ণ অনেক পড়েছি, যেমন অ, আ, রস্বই, দীর্ঘ আমরা পড়ে এসেছি। এবার ক, খ, গ, ঘ আমরা এটা কেজি 2, কেজি 1, ক্লাস 1-এ এরকম পড়ে এসেছি আমরা। এই দিয়ে অনেক বর্ণ গঠন করেছি, ব ফলা যুগে আমরা যে করছি ল ফলা যুগে ল দিয়ে, এই ল বর্ণ দিয়ে, হ্যাঁ। তো এইসব শব্দ আমরা সব তৈরি করছি, গঠন করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে উষ্ম বর্ণ, এই নিয়ে আমরা যাচ্ছি, তার জন্য আমরা এত আলোচনা করছি। ধ্বনি হলো, বর্ণ হলো, তাহলে আমরা বুঝতে পারলাম ধ্বনি বর্ণ। তো এটা মারাত্মক, কিন্তু যে ধ্বনি কেবলমাত্র মুখে উচ্চারিত করা হয় এটা কিন্তু গুলি ঝরে চলবে না। ধ্বনি কেবলমাত্র মুখে উচ্চারিত হয়, মুখে উচ্চারিত হয়ে থাকে, কখন লিখিত হয় না। যখন লিখছি তখন সেটা হয়ে গেল বর্ণ। এবার হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি কি না, যে ধ্বনি মানে যে নিজে নিজে একা উচ্চারিত করে, মানে নিজে একাই উচ্চারিত হতে পারে, অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই বা ধ্বনির সাহায্য ছাড়াই একা উচ্চারিত করে। যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই একা উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। আর যে ধ্বনি উচ্চারিত হতে গেলে অন্য কোনো ধ্বনির সাহায্য দরকার হয় তাকে বলে ব্যঞ্জন ধ্বনি। আবার এইটাকে যখন লিখে প্রকাশ করছি, যে ধ্বনি মানে তোমার লিখে প্রকাশ করবে, মুখে বলছি ধ্বনি, আর যখন এটা লিখে দেবে তখন এটা বর্ণ ব্যবহার করবে, তাহলে তো হয়ে গেলো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। আর মুখে আলোচনা করছি তাই ধ্বনি বললাম, যখন তোমার লিখবে তখন তোমার বর্ণ লিখবে, তখন তার ধ্বনি বলবে না। তখন যে বর্ণ অন্য কোনো বর্ণ ছড়া একা উচ্চারিত হতে পারে তখন তাকে বলে স্বরবর্ণ। আর যে বর্ণ অন্য কোনো বর্ণ অন্য কোনো বর্ণ ছাড়া একা উচ্চারিত হতে পারে না তাদের বলছি ব্যঞ্জন বর্ণ। যেমন ক, খ, গ, ঘ, গ, ক, এটা ক বলছি, আমি যখন বলছি কেন বলছি, উচ্চারিত হতে পারে না। যেমন ক, ধরো ক, আমি অ আসছে, ক, খ, গ, ঘ, একা উচ্চারিত পারছে না। এই জন্য ক, খ, গ, ঘ এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আর বলছি, এটা তো সিধে নিজে নিজে উচ্চারিত হচ্ছে, একাই অ, আ, তাই না? তাহলে এগুলোকে হচ্ছে স্বরবর্ণ। ঠিক আছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ হয়ে গেল, স্বরধ্বনি। এবার আমরা বর্ণ ধ্বনি বুঝতে পেরেছি আমরা। এবারে আমরা আসবো দেখো উষ্ম বর্ণ। এটা তো এই ব্যঞ্জন আমরা বর্ণ শিখলাম, এই ব্যঞ্জন বর্ণটাকেই ব্যঞ্জন বর্ণ যেটা আমরা এত দিন আলোচনা করলাম, যে বর্ণ না বলে তুমি জানবে কী করে যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কোনটা। এই জন্য এই ব্যঞ্জন বর্ণ হচ্ছে, এই ব্যঞ্জন বর্ণ মানে উচ্চারণের স্থান অনুযায়ী মরবে, কিন্তু এটা কিন্তু মরবে উচ্চারণের স্থান অনুযায়ী, আমরা কিন্তু বলে দিলে হবে না, উচ্চারণের স্থান অনুযায়ী লেখার দরকার নেই, শুনকারী অনুসারে উচ্চারণের স্থান অনুসারে এটাকে 4 ভাগে ভাগ করা হয়। এই ব্যঞ্জন বর্ণকে উচ্চারণের স্থান অনুযায়ী 4 ভাগে, মানে উচ্চারণের স্থান অনুযায়ী, এই উচ্চারণ করছি সেই স্থান অনুযায়ী 4টে ভাগে ভাগ করা হয়। তো কী কী না, এক হচ্ছে স্পর্শ বর্ণ, তারপর 2 হচ্ছে, এই 2 নাম্বার হচ্ছে উষ্ম বর্ণ। এক হচ্ছে স্পর্শ বর্ণ, যদি আমি ভাগ করে দেখাই তাহলে আমার এরকম হবে, উচ্চারণের স্থান অনুযায়ী উচ্চারণের স্থান অনুযায়ী। দুই হচ্ছে উষ্ম বর্ণ,
অন্তস্থ বর্ণ, অন্তস্থ আর অযোগ বাহু, অযোগ বাহু বর্ণ। অন্তস্থ বর্ণ আর অযোগ বাহু বর্ণ, ঠিক আছে। স্পর্শ বর্ণ, উষ্ণ বর্ণ, অন্তস্থ বর্ণ, অযোগ বাহু বর্ণ। আমরা খাবো আলোচনা করবো এইটা উষ্ণ বর্ণ, বাকিগুলো দরকার নেই আমার, ঠিক আছে। আমরা শুধু আলোচনা করবো এই উষ্ণ বর্ণ নিয়ে, উষ্ণ বর্ণ নিয়ে আলোচনা করবো, বুঝতে পেরেছি এবারে। তাহলে উষ্ণ বর্ণ কোনগুলো না, উষ্ণ বর্ণ হচ্ছে উষ্ণ বর্ণ। এবারে আমরা যদি বলি যে উষ্ণ বর্ণ কাকে বলে, উষ্ণ বর্ণ হলো, উষ্ণ শব্দের অর্থ হচ্ছে, উষ্ণ শব্দের অর্থ কি আগে, তো আমরা আগে জানতে হবে যে উষ্ণ বর্ণ বলার আগে জানতে হবে উষ্ণ শব্দের অর্থ কি। উষ্ণ শব্দের অর্থ হচ্ছে, উষ্ণ শব্দের অর্থ হচ্ছে গরম, উষ্ণ শব্দের অর্থ হচ্ছে গরম। তাহলে আমরা যে উচ্চারণের সময় এই বায়ুযন্ত্র, উচ্চারণের সময় বায়ুযন্ত্র দিয়ে, বায়ুর মধ্য দিয়ে যে গরম বায়ু নির্গত হয়, তখন তাকে বলছি আমরা, সেই সব বর্ণ বলছি উষ্ণ বর্ণ, বুঝতে পারছো। যে উচ্চারণের সময় উচ্চারণ করছি, যেমন যেমন ক খ উচ্চারণ করছি, উচ্চারণের সময়তেই এই বায়ুযন্ত্র দিয়ে মধ্য দিয়ে যখন গরম বায়ু নির্গত হয়, তখন সেটাকে সেই নির্গত হয় যেসব বর্ণ, মানে যেসব বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের এই বায়ুযন্ত্র থেকে গরম বায়ু নির্গত হয়, সেগুলো হচ্ছে উষ্ণ বর্ণ, বুঝতে পারছো। উচ্চারণ করার সময়তে আমাদের বায়ুযন্ত্র দিয়ে যখন গরম বায়ু নির্গত হয়, সেগুলো বলছে উষ্ণ বর্ণ। যে কমগুলোতে হয়, দেখো একটু নিজে নিজে উচ্চারণ করো, নিজে নিজে উচ্চারণ করো। তালেবস্য, দন্তস্য, সরি, তালেবস্য, মূর্ধনস্য, দন্তস্য, হ, ভালোভাবে ধীরে ধীরে উচ্চারণ করো। তালেবস্য, দন্তস্য, সরি, তালেবস্য, মূর্ধনস্য, দন্তস্য আর হ, এই চারটাকে বলছে উষ্ণ বর্ণ। এই চারটা বর্ণ উচ্চারণ করার সময়তে আমাদের এই বায়ুযন্ত্র দিয়ে উষ্ণ, মানে গরম হাওয়া বা গরম বায়ু নির্গত হয়, দেখো। তাহলে সেটা এই জন্য বলছে উষ্ণ বর্ণ, এই জন্য এগুলো বলছে উষ্ণ বর্ণ। এগুলো বুঝতে পারছো। এইবারে এই উষ্ণ বর্ণ দিয়ে আমাদের বাক্য গঠন শুরু হবে, মানে শব্দ হবে, শব্দ থেকে কীভাবে বাক্য গঠন হবে তা আমরা আলোচনা করবো। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, একটু হলেও বুঝতে পেরেছি যে জিনিসটা কত থেকে এলো, কীভাবে হলো উষ্ণ বর্ণগুলো। এই উষ্ণ বর্ণ যুক্তাক্ষরে উষ্ণ বর্ণ। এবারে এই যুক্তাক্ষর উষ্ণ বর্ণ কী আছে, প্রথমে কী আছে আমাদের আশ্চর্য, প্রথমে কী আছে আমাদের আশ্চর্য। একটা ছোট বানান দেখি, প্রথমে একটা বড় বানান দিয়ে লাভ নেই, আশ্চর্য আছে, প্রথমটা দিয়ে একটা দিই, ছোট বানান দিই, অশ্ব। অশ্ব, দেখো এটা বিশ্লেষণ করি আমরা, এটাতে বর্ণ আমি বুঝতে পারছি, বর্ণ আর অক্ষর বর্ণ ধ্বনি বললাম, এই বর্ণ যদি বিশ্লেষণ করি আমি, তাহলে কী করে হবে, দেখো অ করে নিশ্চয় করেছ, অ, তালেবস্য, ব, তাই তো অশ্ব। এই অশ্ব নাকি ঘটক বা ঘোড়া, এটাকে ঘটক বলা হয় বা ঘোড়া, এটা ঘোড়া। আমরা এটা বলে থাকি অশ্ব। তারপর হচ্ছে এইরকম, যেমন তারপর হচ্ছে শ্মশান, তারপর হচ্ছে শ্লথ, অশ্ব, চক্ষু, সমীক্ষ, প্রতীক্ষা, চাক্ষু, চাক্ষুষ, রিক্সা, বাক্স, বৎস, মৎস্য, ইপসা। ইপসা বানটা ভুল আছে, ইপসা বানটা ভুল আছে, কেমন হচ্ছে, ইপসা বানটা এরকম হবে, এটা রস্যই দিয়ে আছে, রস্যই নয়, এটা দীর্ঘই হবে, দীর্ঘই, ইপসা হবে দীর্ঘই, ইপসা, ঠিক আছে। এটা এটাতে এই যন্ত্রস্ব কয়কম হবে, ইপসা হবে, ঠিক আছে, ইপসা। স্কুল, স্তুতি, স্তক, আমরা এত অবধি আজকে পড়বো, এই শব্দার্থ জানবো এবং এই দিয়ে বাক্য রচনা করবো, এইটুকু আমরা আজকে পড়বো, ঠিক আছে। তাহলে আশ্চর্য, আশ্চর্যকে আমরা কি জানি যে আশ্চর্য হচ্ছে অবাক, তাই তো, আশ্চর্য ঘটনা মানে অবাকজনক ঘটনা, মানে অবাক যেটা হয়ে থাকে। আশ্চর্য মানে তারা কি, আমি কি লিখে দেবো না তোমরা শুনে নেবো, তোমাদের বইটা দেওয়া আছে মনে হয়, ঠিক আছে। তো আমি
তাহলে আশ্চর্য কি হচ্ছে? আশ্চর্য হচ্ছে আশ্চর্য হচ্ছে অবাক, অবাক হওয়া, অবাক হওয়া বা আজব বলো না, অবাক হওয়া, আশ্চর্য। বা আজব বলতে পারি আমরা, আজব। তারপর কি আছে, যেমন এই আশ্চর্য না, এটি একটি আশ্চর্যজনক ঘটনা। আশ্চর্য একটা বাক্য গঠন করবো, কী করে করবো আমরা না, আশ্চর্য বাক্য গঠন হচ্ছে আমরা এটি একটি আশ্চর্যজনক ঘটনা। শ্মশান, শ্মশান, শ্মশানটা কি হবে? শ্মশান বানটা কেমন এটা বিশ্লেষণ করে দেখায়। দেখো, স তারপর ময়ে, তারপর আকার দন্ত, শ্মশান। শ্মশান মানে কি? এই শ্মশান শব্দের অর্থ হচ্ছে যেখানে মৃতদেহ বা মৃতদেহ দাহ করা হয়, ঠিক আছে, মৃতদেহ দাহ করা হয়। এই শহরে শ্মশানটি একটু দূরে, এই শহরে শ্মশানটি, সব বাক্য চলে কি হবে, শ্মশানটি এই শহরে, শ্মশানটি ঠিক আছে, এই শহরে শ্মশানটি একটুকু দূরে রইয়াছে। তারপর শ্মশান মানে যেখানে মৃতদেহ দাহ করা হয় সেটা হচ্ছে শ্মশান। তারপর স্লথ, স্লথ এটা বিশ্লেষণ করো, তাহলে অবশ্য লয়ে থ, স্লথ এই শব্দের অর্থ কি হচ্ছে? সেটা হচ্ছে ধীর, ধীর, ধয় দীর্ঘকার, ধয় দীর্ঘকার র, ধীর, তাই তো, স্লথ হচ্ছে ধীর। তো কেমন হচ্ছে? সে স্লথ গতিতে আগাইয়া চলিয়াছে, সে স্লথ গতিতে, সে স্লথ গতিতে আগাইয়া চলিয়াছে, স্লথ দিয়ে একটা বাক্যরচনা করলাম, ঠিক আছে। এবার দেখো এরপর কি আছে, অশ্ব, অশ্ব দিয়ে আমরা আলোচনা করলাম, অশ্বটা বললামই, অশ্ব হচ্ছে ঘোড়া বা, তাহলে অশ্ব দিয়ে কি হচ্ছে না, অশ্বের আর একটি নাম হলো ঘটক। আমি যে আলোচনা করছি ঘটক বা ঘোড়া, তাহলে এটা আমি আর করছি না। তারপরে তোমার আছে দেখো চক্ষু, চক্ষু মানে চক্ষু কি, চক্ষু আমরা জানি চোখ দিয়ে, চক্ষু মানে চোখ, এটা আমি শব্দার্থ ভেঙে দেখাবো। চক্ষু মানটা কি হবে শব্দার্থ করবো আমরা, বলো তো কীভাবে করবো? হ্যাঁ, প্রথমে চ আসছে, তারপর ক, তারপর হচ্ছে মূর্ধন্য, তারপর হচ্ছে রস্য, এই বানটাকে ভাঙলে এরকম হয়, এইটা এটাকে ভাঙতে গেলে আমাকে এবারে এই পাবো আমরা, এটা চক্ষু। চক্ষু হচ্ছে শব্দার্থ হচ্ছে চোখ, চোখ। তাহলে আমরা কি বলবো, এই নিয়ে শব্দার্থ একটা বাক্য রচনা করবো, তিনি একজন নামকরা চক্ষু চিকিৎসক, তিনি একজন নামকরা চক্ষু চিকিৎসক, হয়েছে। এবার শব্দার্থ কি হচ্ছে দেখো, সমীক্ষক, ঠিক বিশ্লেষণ করলে আমরা সেই করে পাবো, এটাকে ভাঙতক এই হবে, এটা ভাঙতক এই হবে, দেখে ক্ষয় মূল্য এটা করতে গেলে আমাকে এটা করতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা করতে পারি। আমি ভেঙে দেখাবো, কি ভেঙে দিচ্ছি, বর্ষণ করে দিচ্ছি, সমীক্ষক, সমাজটা করলে আপনি তোমার পারবে। স মি খ, সমীক্ষক, ঠিক আছে। সমীক্ষক মানে কি, সমীক্ষক এখানে চলে যাচ্ছে, যে সমীক্ষক হচ্ছে যে আমরা কি বলে, যে সম্যক বিচারকারী,
মানে সম্পূর্ণভাবে হচ্ছে সম্পূর্ণভাবে বা সমগ্রভাবে। তাহলে এখানে কী আছে বাক্য রচনা করাটা, যে সমীক্ষায় জানা গিয়েছে যে সমুদ্রের তলদেশে তৈল হয়। সমীক্ষায় মানে কি, তাহলে আমরা কি এখানে সমীক্ষায় যারা বুঝতে কী বুঝাচ্ছি আমরা, সমীক্ষা মানে যে ভালোভাবে বিবেচনা করে দেখে, যে ভালোভাবে বিবেচনা করে দেখে সমীক্ষক বলা হয়। ঠিক আছে, তোমরা আমি বলে দিচ্ছি কয়েকটা, তোমরা সেগুলোই পড়বে, ভালো করে পড়বে এবং সব দেখো খাতা তোমরা যেগুলো লেখা, এই যে লেখাচ্ছি আগে এগুলো লিখে দিতে পারো, যেগুলো শব্দার্থগুলো দেওয়া নেই সেগুলো তোমরা করে নিতে পারো। তারপর দেখো আছে প্রতীক্ষা। মনে হচ্ছে কি অপেক্ষা করে আছে, তো আমি আর লিখছি না প্রতীক্ষাটা কি লিখছি, প্রতীক্ষা হচ্ছে অপেক্ষা, আমি শুধু শব্দ লিখে দিচ্ছি প্রতীক্ষা। কোথায় গেল, চলে যাবো, প্রতীক্ষা অপেক্ষা করে আছে, প্রথম হচ্ছে আশা বা অপেক্ষা করে আছে অপেক্ষা। আর চাক্ষুষ মানে হচ্ছে চোখে দেখা, চাক্ষুষ কি হচ্ছে চোখে দেখা, চাক্ষুষ চোখে দেখা। রিক্সা কি, রিক্সা হচ্ছে একটা 3 চাকা, রিক্সা দন্তস্ব, রিক্সা হচ্ছে 3 চাকা বিশিষ্ট যান, 3 চাকা বিশিষ্ট যান। তারপর হচ্ছে স্তোকটা কি, স্তোক হচ্ছে কারো মানে স্তুতিটা স্তুতি মানে গুণগান, স্তুতি হচ্ছে কারো গুণগান মানে গুণ সমালোচনা করা। গুণগান করা মানে তার গুণগুলোকে আলোচনা করা, এটা হচ্ছে স্তুতি। ঠিক আছে, গুণগান করা। আর বাক্স কমে যাচ্ছে না, বাক্স রিক্স থেকে আসছে না, চাক্ষুষ পরে উড়ে গেছে রিক্স, তারপর হচ্ছে বাক্স, এটা আসবে এখন। বাক্স হচ্ছে কি একটা ঢাকা, একটা কি হচ্ছে বাক্স হচ্ছে একটা ঢাকনা বিশিষ্ট যে জিনিস মানে আধার, বাক্স। ঠিক আছে, বাক্স হচ্ছে কি একটা ঢাকনা বিশিষ্ট আধার। আমি লিখছি না, এবার তোমরা বৎস শাবক, মৎস্য মাছ, ইচ্ছা মানে কি ইচ্ছা, স্কুল আমরা জানি, স্তুতি মানে হচ্ছে গুণগান, আর স্তোক মানে কি কারণ নিয়ে কি আমরা বলি স্তোক বাক্য, স্তোক মানে সান্ত্বনা বা আশ্বাস। ঠিক আছে, তোমরা এই দিয়ে বাক্য রচনা করবে আর বাড়িতে পড়বে। তাহলে আমরা এখান থেকে এটা কথা পড়বো, আমরা এইগুলো শব্দগুলো পড়বো এখান থেকে। হোমওয়ার্কটা রইল। তাহলে আশ্রয় থেকে স্তোক পর্যন্ত পড়বে। আর আমি কিছু বলবো না, এটা এই ক্লাসে আজকে এইটুকু শেষ করলাম। পরের ক্লাসে আমরা পরের চ্যাপ্টারে আলোচনা করবো। নমস্কার।